আমি তার গল্পের ভিলেন হতে চেয়েছিলাম। সে বারবার তার নায়কের কাছে চলে গেলেও আমি তার জন্য বারবার অপেক্ষা করেছি, আঘাত করেছি তার সুন্দর জীবনে। স্কুলের লাস্টের বেঞ্চে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ একটা অসীম সুন্দরী রূপবতী মেয়ে আমাদের ক্লাসে প্রবেশ করে। জায়গা না থাকায় সেও লাস্ট বেঞ্চে বসে। আমার বুকটা ধড়াস করে ওঠে এত সুন্দরী মেয়েকে দেখে। আনমনে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গান শুরু করলাম আস্তে আস্তে। আমার বন্ধুরা আমার পিঠে ঠাস করে মেরে বলল, কী রে, প্রেমে পড়েছিস নাকি? আমি বিরক্তিকর ভাব নিলাম, না না, তোরা যে কি বলিস, বেশি বেশি ভাবিস। আমার এই স্কুলে মেয়েদের প্রতি তেমন ইন্টারেস্ট নেই, কিন্তু এই মেয়েটি সুন্দরী বললেও ভুল হবে, অপূর্ব সুন্দরী। আমি শেষের বেঞ্চে বসলেও স্টুডেন্ট হিসেবে আমি অতটা খারাপ না, কখনো মেয়েদের দিকে তাকাইনি। ক্লাস শুরু হওয়ার সাথে সাথে সে মেয়ে একে একে প্রত্যেকটা স্যার ম্যাডামের মন জয় করতে শুরু করলো। তার ব্যবহার ছিল নমনীয় কোমল। বাওবি টিচার অ্যাসাইনমেন্ট দিলে আমি ভালো ছাত্র বলে সেই মেয়েটি আমার সাথে কথা বলে। কথার মাধ্যমে আমি জানতে পারি তার নাম সূচি। সে আমার সাথে বেশ অনেকক্ষণ ধরে কথা বলে। তারপর দিনের পর দিন গেল। মেয়েটি তার পড়াশোনার স্কিল দেখিয়ে স্যার ম্যাডামের পছন্দের ছাত্রী হতে থাকে, আর আমি তার পেছনে পড়তে পড়তে পড়াশোনা পুরো গোল্লা পাকিয়ে দিই। কিছুদিনের মধ্যে ফাইনাল এক্সাম শেষ হয়। পড়াশোনায় ফোকাস দিতে গেলে বারবার সূচির কথা মাথায় ঘুরতে থাকে। অনেক কষ্টে নিজের মনকে পড়ার টেবিলে বসাই। কিছুদিনের মধ্যে রেজাল্ট দেয়। আমি 10-এর মধ্যেও থাকি না, কিন্তু সূচি দ্বিতীয় স্থান অধিকার করে। কলেজ লাইফে আমাদের সবার শেষ হয়ে গেল। র্যাগ ডের দিন ভাবি আমি সূচিকে প্রপোজ করব। র্যাগ ডে চলাকালীন সূচি দৌড়াতে দৌড়াতে আড়ালে যায়। তারপর একটি ছেলের হাত ধরে বাইকে করে কোথাও যেন চলে যায়। আমি ছেলেটির মুখ দেখে থ হয়ে গেলাম। ছেলেটি আমার বেস্ট ফ্রেন্ড, যাকে আমি সূচিকে ভালোবাসি এই কথাটা বলেছিলাম। বাতাসের মৃদু টান আমাকে স্পর্শ করতে পারছে না। আমি পুরাই ভেঙে পড়েছি। কোনোভাবে মেনে নিতে পারছি না নিজেকে। আমার মা মারা গেছে ছোটোবেলাতে। আমার বাবার সংস্পর্শে বড় হয়েছি। তিনি আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। পড়ালেখা করেছি নিজ ইচ্ছায়। যেহেতু আমার জীবনে কোনো বাধা ছিল না, তাও আমি নিজেকে কোনো খারাপ ছেলেদের সাথে মিশাইনি। নিজের পড়াশোনায় চালিয়ে গেছি। কিন্তু এই কষ্ট সহ্য করতে না পেরে সিগারেট খাওয়া ধরলাম। মদ আমার নাম শুনলেই ঘৃণা লাগে, তো এইসব থেকে দূরেই ছিলাম। আর সেদিন ওদের দুজনকে একসাথে ঘুরতে দেখি। ওই দিন ওদের বাবা মাকে আমি বলে দিই। এই কাজটি করার সময় আমার কেমন জানি কোনো অনুশোচনা বোধ হচ্ছিল না। আমার বেস্ট ফ্রেন্ড তাও রাস্তায় দেখেছিলাম অনেকবার। ওই আমাকে সম্পূর্ণ ইগনোর করে চলে। সে বন্ধু 10 হাত দূরে থেকে আমাকে দেখলে ছুটে আসতো, সে আর আমার সাথে কথাই বলে না। কিন্তু আমি সূচিকে একদম দেখিনি এই ঘটনার পর। তবে শুনেছি সূচি বাসায় অনেক ঝামেলা হয়েছিল। সূচির বাবা সূচিকে মারতে মারতে মৃতপ্রায় অবস্থা করে দিয়েছিল, ফলে তাকে অনেক দিন মেডিকেলে থাকতে হয়। আর আমার বেস্ট ফ্রেন্ডের উপর ওই ঘটনার খুব একটা প্রভাব পড়ে না, কারণ তার বাবা মা তাকে মেনে নিয়ে ওরকম শাসন করতো না। সূচিকেও মেনে নিয়েছিল, পছন্দ ছিল সূচিকে। এত ঘটনার পর আমার অনুশোচনা হয়নি। মনে হয়েছিল নিজেকে পশুর মতো গড়ে তুলেছি। নিজেকে ঠিক করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এই তো কয়েকদিন হলো আমি সূচির এক বান্ধবীকে জিজ্ঞেস করলাম সূচির কথা। সে বলল, সূচি আর আমার বেস্ট ফ্রেন্ড তথা আদিবের সম্পর্ক আর নেই। আমি নতুন করে ভাবনার জগতে চলে গেলাম এবং স্বপ্ন সাজাতে লাগলাম, কারণ আমি এখনও তাকে ভালোবাসি। ভাবলাম এখন ঠিক হয়ে ছাড়বো, সে আমাকে ভালোবাসে, আমি তাকে সরি বলবো। এটাও বলবো আমার এরকম করা উচিত হয়নি, আর তার মন জয় করেই ছাড়বো। প্রয়োজনে আবার শেষ থেকে শুরু করব। আমার মাথায় তখন একটাই চিন্তা, আমি সূচিকে চাই, শুধু তাকেই চাই, আর কিছুই লাগবে না। আসলে ভালোবাসাটা একটা মাছের জালের মতো।
মাছ যেমন জালে আটকে গেলে আর নিজেকে ছাড়াতে পারে না, মানুষ তেমন মায়ায় আটকে গেলে আর সেই মায়া থেকে নিজেকে ছাড়াতে পারে না। শত চেষ্টাতেও ছাড়ানো সম্ভব নয়। যে ভাবা সেই কাজ। আমি গেলাম সুচির কাছে নতুন করে সব শুরু করতে। আমার মনে আদিব যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল তার বিন্দুমাত্র রেশ ছিল না, কিন্তু সুচির প্রতি আমার বিন্দুমাত্র ঘৃণা ছিল না। আমি সুচিকে দেখতে পেয়ে প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম। সুচি কোমল হৃদয়ে আমাকে অল্পতেই ক্ষমা করে দিল। দেখলাম সুচি অনেক শুকিয়ে গেছে। সে আমাকে বলল, আমার কাছে এসেছো ব্রেকআপ হয়েছে এটা শুনে? হঠাৎ এমন প্রশ্ন তীরে মতো বুকে লাগলো। বললাম, না, এটা তো আমি জানি না। কে বলবেই বা আমায়? মিথ্যা কথা বলা আমার মধ্যে কোনো কষ্টের জোগান দেয়নি, কারণ মিথ্যা আমাকে ঘিরে রেখেছে। সুচি কিছু বলল না। মনে হলো কিছু বলবে, কিন্তু আড়াল করে নিল। সন্ধ্যা হয়ে যাওয়ায় সমাজের কথা ভেবে সুচিকে রেখে চলে গেলাম। ভাবলাম আবারও বলবো, ভালোবাসি তোমায়, একা করে যেও না আমায়। কিন্তু অদৃশ্য শক্তির বেগে আমি চলে গেলাম। শুনলাম সুচি এখন ডিউতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আর আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সুচির সাথে আমার 2 বছর ধরে ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু মনের কথা বলার সাহস হয়নি। কিন্তু আমার রেজাল্টের উন্নতি বলার মতো না। আমি সেই আগের মতো সোয়াদ হয়ে উঠেছিলাম। 2 বছরে যার জন্য খারাপ হয়েছি, তাকে আবার পেয়ে নিজেকে বদলে ফেলেছি। অনেকদিন পর আমি সুচিকে হঠাৎ বললাম, আসলে জানিস, আমি সুচিকে বললাম, আমি তোকে। তারপর সুচি আমাকে থামিয়ে দিল। সে বলল, আসলে জানিস, আমার ব্রেকআপ হয়েছিল না, কিন্তু পরিবারের বোঝানোর জন্য আমি মিথ্যা বলেছিলাম। এমনকি আমার কাছের বন্ধুকেও। ভেবেছিলাম আবারও বলে দিব, কিন্তু সে আমার হতে একটা কার্ড ধরিয়ে দিল। আবার বলতে শুরু করলো, অপেক্ষায় ছিলাম শুধু ভালো একটা জবের, যা সে পেয়েও গেছে। মাসে ইনকাম করে 1,50,000 টাকা। তাই বাবা মা ওই দিনই আমাদের বিয়ের তারিখ ঠিক করে ফেলেছে। কথা বলার সময় এখন আর মুখে অমায়িক হাসি। সেই হাসি যে ভাষা আমি ভালোবাসি, সেই হাসি আমার কাছে কেমন যেন ভয়, ক্রোধ আর ঘৃণায় লাগছে। আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। মনে হলো অনেক বড় পাথর আমার মাথায় পড়ে গেছে। আমি সাথে সাথে চলে গেলাম সেখান থেকে। আমি 5-6 মাস আর কারোর সাথে কথা বা যোগাযোগ রাখিনি। কাউকে ঠিকমতো খায়ওনি। আবার বাবা আমায় নিয়ে এত ব্যস্ত না হয় খেয়াল করলো না। 5 মাস পর কার্ডটা হাতে নিলাম এবং দেখলাম সেই দিন তাকে রেখে চলে গেছিলাম, ওই দিনের 5 দিন পর তার বিয়ে হয়েছে। ভাবলাম একটু বাহিরে যাব। এতদিন ঘরবন্দি থাকায় আমার বন্ধুরা এখন কই আমি জানি না। আমি একটা লেকের ধারে বসে আছি। খুব একা লাগছে। একটা মেয়ের জন্য জীবন বরবাদ হয়ে গেছে, কিন্তু সেই মেয়ের তো কোনো দোষ নেই। দোষ আমার, যাকে প্রথম দেখায় মনের কথা বলতে পারিনি। অনেক আফসোস লাগছে। মনে মনে এসবই ভাবছিলাম, হঠাৎ আমার পাশে একটা ছেলে বসলো। সে ফোনে একটা সিনেমা দেখছে, আমি আড়ালে দেখছি। সিনেমা দেখে মনে আমার আবার সেই পাষণ্ড মনোভাব জেগে উঠলো। ভাবলাম তাদের বিবাহ জীবনে আমি ছেদ ঘটাবো। কয়েকজনের কাছে তাদের ঠিকানা শুনলাম। আমার ভিতরের মানবতা হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। খারাপ ভালো লাগা দুটাই কাজ করছে। রাত 12টায় 2 তলায় উঠে জানালা ভেঙে মাত্র 4 মাসে গড়ে ওঠা সংসার শেষ করতে যাচ্ছি। আবিদকে মেরে সুচিকে আমার করবো আজ। মুখে শয়তানের হাসি। জানালা ভাঙলাম, তারা ঘুমাচ্ছে। চুপি চুপি ঘরে ঢুকলাম ছুরি হাতে। হঠাৎ অন্ধকারে পাশে রাখা ফুলদানি পড়ে গেল। জেগে উঠল দুজনেই। আবিদ আলো জ্বালিয়ে দেখে ফেললো আমায়। হঠাৎ আচমকা শুরু হলো মারামারি। ঘন্টাখানেক মারামারি করার পর পকেটে রাখা ছুরির কথা মনে পড়ল। এখনো সুচি আসলো না।
আমি ছুরি বের করে আবিদের হাতে ঢুকিয়ে দিলাম। সুচির এমন অবস্থা দেখে প্রচুর ভয় হচ্ছিল, বেচারে কিছু করতেও পারছে না। আর আমি সুচির দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। আমি আবিদকে ছুরি মারাই সুচি চিৎকার করে থামতে বলল। ভালো করে লক্ষ্য করলে দেখলাম সুচির পায়ে কিছু হয়েছে। তখন বুঝলাম সুচি আমাদের মারামারি কেন থামাচ্ছিল না। সুচির আবারও চিৎকার, তুমি একটা পাগল সোয়াদা। আমাকে পাগল বললেও আমার নাম ধরে ডাকায় আমি অনেক খুশি। সুচি বলল আমায়, আমার পেটে আবিদের বাচ্চা। এটা শুনে আমি হকচকিয়ে গেলাম। মনে হলো আমার ভিতরে কিছুটা মানুষত্ব বোধ জেগে আছে, যা আমাকে আবিদকে মারতে দিল না। আমি চুপ করে তাদের মাঝে দাঁড়িয়ে রইলাম। আবিদ আমাকে বলল, যা শুনেছিস তাই সত্য, আর তুই এত নিকৃষ্ট হয়ে যাবি ভাবিনি। আমি জানতাম তুই সুচিকে ভালোবাসিস, কিন্তু আমিও বাঁচতাম তাকে, তোকে বলিনি। ভেবেছিলাম সুচিকে আড়ালে আমার করে নিব। তুই ছোট থেকে বড়লোক ঘরে বড়লোকই ভাবে বাস করেছিস, কোনো অভাব তোর ছিল না, পড়াশোনাতেও ভালো ছিলি। আর আমি ছিলাম বস্তির এক কোনায়, না পারতাম পড়াশোনা, না পারতাম কিছু, তাই তোকে আমার হিংসা হতো। তাই আমি সুচিকে কেড়ে নিয়েছি তোর থেকে। কথাগুলো আবিদ আমাকে রুমের বাইরে বলেছিল, আর আমি বোবার মতো শুনছিলাম। আমি আবিদকে অনেক ভালো বন্ধু ভাবতাম, সব শেয়ার করতাম, আর এটা তার প্রতিদান। বুঝলাম ছোট থেকে আমি একা, কেউ কখনো আমাকে আপন করে নেয়নি, এমনকি আমার বাবাও না। সেদিনে 10 মিনিটও আমার সাথে কথা বলে না। আবিদ আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কখনো কাউকে আপন ভাববি না, পর কখনো আপন হয় না। আমাকে আরো বলল, চল তোর ভাবিকে বলবি এটা প্র্যাঙ্ক ছিল, তারপর সরি বলবি। আমি শুধু শুনেই যাচ্ছি কথাগুলো, মনে হচ্ছে কানের পর্দায় বাড়ি লেগে সব কথা চলে যাচ্ছে। রুমে গিয়ে সুজিকে সরি বললাম আমি। আমার সব রাগ ক্ষোভ থেকে এক আওয়াজ বলল, মেরে দে। আমি মেরে দিলাম আবিদকে। সুচিত দাঁড়িয়ে আছে, আমারকে চর মেরে বসলো হঠাৎ। সে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আবিদ এখনো জীবিত, বেশিক্ষণ বাঁচবে না। সে বলল, তুই একটা জানোয়ার সোয়াদ, সব সময় তোর সব কেন হতে হবে বল। বলতে বলতে সে মারা গেল। সুচি আমার দিকে আর আবিদের দিকে তাকাচ্ছে, মেয়েটার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। আমি যখন তার চোখে তাকালাম, বুঝলাম ঘৃণা ছাড়া আমার প্রতি তার কোনো কিছু বেঁচে নেই। এভাবে কখনো তাকে সুখে রাখতে পারবো না। মেরে দিলাম সুচিকেও। সুচি, আমি কিছু বলতে দিলাম না। তার মুখ আমার বুকে জড়িয়ে রাখলাম। তখন চিৎকার করে বললাম, সব আমার। কখনো আমি পাইনি আবিদ, পেয়েছি শুধু দামি দামি পোশাক, দামি দামি খেলনা, সামান্য মেধা। বেঁচে থাকার জন্য কেউ আমার ছিল না আবিদ। তুই ছিলি শুধু শত্রু। বাবা কখনো আমায় আপন করে নেয়নি। সুচি কখনো আমার হয়নি। আমি কখনো ভালোবাসা পাইনি। সুচি, ক্ষমা করে দিও। আমি দাঁড়িয়ে চলে যাওয়ার সময় ভাবলাম, আমি বা বেঁচে থেকে কি করব। ছুরি মারলাম নিজেকেও, শেষ করলাম আমার পাষণ্ড হৃদয়ের যাত্রা।